বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু কথা বা আলোচনায় সংস্কার সম্ভব নয়, প্রয়োজন মানসিক পরিবর্তন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নিচ্ছে। আওয়ামী লীগ দেশের টাকা লুট করে পাচার করেছে বলে মন্তব্য করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় পর্বে উপস্থিত হন বিএনপি সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আগামীতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে অথবা গণভোটের আয়োজন করতে হবে। সেই শব্দগুলো দিয়ে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদেরকে পরিচিত হওয়া দরকার। সেই জায়গাতে সংস্কারটা সবচেয়ে বড় জরুরি। আমাদের থেকে সংস্কারটা শুরু হোক। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নষ্ট হবে বলে মন্তব্য করেন অন্য জাতীয় নেতারা। হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে। পর্যন্ত জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সর্বাধিক ভালোটা আমাদের করতে হবে, ওইটাই টেকসই হবে, ওইটাই গণতান্ত্রিক ব্যবস্থা। রিপাবলিকে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত, এই বোধ আমাদের সমস্ত কিছুর মধ্যে থাকে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারেক রহমানের দেশে ফিরে আসা প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তারেক রহমান সাহেব যেমন বলেন, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াত ইসলামী যশোর জেলা শাখার আয়োজনে সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কেউ হস্তক্ষেপ না করুক, সংবিধানের মৌলিক কিছু সংস্কার যার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। সিসি আরও বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কখনোই সম্ভব নয়। আবু সাইদপুর রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী আয়োজনের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিসি বলেন, নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি
তারিখ তরিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে তার মধ্যে ইলেকশন কমিশন সংস্কারের বিষয়গুলো আছে। তো সুতরাং এগুলো আমরা তো সম্পৃক্ত, সরকারের এই কর্মকাণ্ডের সাথে আমরা তো সম্পৃক্ত আছি। তো এগুলোকে ধারণ করেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। এছাড়াও সিইসি বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকার ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কখনোই সম্ভব না। যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। তবে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের 50 জন কর্মকর্তা দুদিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে, যার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এই আইনগুলো, এই বিধিমালাগুলো একটু চর্চা করে আসবেন, পড়ে আসবেন, এবং নিজের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে নোট করে আনবেন। আবু সুতপু, মাই টিভি, ঢাকা। পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনী জৌলস থাকবে না বলে মন্তব্য করেছেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সভাপতি কাজী জেবেল। আর সংগঠনটির সাবেক সভাপতি ইকরামুল হক সায়েম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হওয়ায় যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসার রাজনীতিও কমে আসবে। তবে উভয়ই ডিজিটাল প্রচার মাধ্যমকে নিয়ম নীতির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন। আবু সাইদ অপুর আরও একটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টারের ব্যবহার আর থাকছে না। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা যাবে বলে নির্বাচন কমিশনের ৭ম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টাদেরকেও যোগ করা হয়েছে, তারা যেন কোনোভাবে নির্বাচনী প্রচারণায় যেতে না পারে। এছাড়াও প্রার্থীরা ডাকবাংলো, রেস্ট হাউস, সার্কিট হাউস ব্যবহার করতে না পারার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে জানান ইসি সানাউল্লাহ। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। সার্বিক এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সভাপতি কাজী জেবেল? তিনি বলেন, পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনী জৌলস থাকবে না। যখন পোস্টার থাকবে না তখন কাগজ কালির ব্যবহারটা কিছুটা হলেও কমবে, এটি একটি ইতিবাচক দিক। কিন্তু অন্য একটি বিষয় হচ্ছে এরকম যে নির্বাচনের যে একটা জৌলস থাকে, মানুষ পোস্টার দেখে চিনেন। অনেক সময় গ্রামের যারা বয়স্ক লোক আছেন, যেসব জায়গায় ইন্টারনেট নেই, তারা কিন্তু পোস্টারটা দেখে মানুষকে চিনেন, সাধারণত প্রার্থী চিনে থাকেন। আর RFEDর সাবেক সভাপতি ইকরামুল হক সায়েম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হয় যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসার রাজনীতিও কমে আসবে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর ব্যয় কিন্তু বহুলাংশে বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে পোস্টার যেখানে সেখানে লাগানোর মাধ্যমে মানুষের বাড়ি ঘর স্থাপনার সৌন্দর্য নষ্ট হয়। একই সাথে আপনি এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে নানা ধরনের বিশৃঙ্খলাও কিন্তু তৈরি হয়, কিংবা কারো পোস্টার ছিঁড়ে ফেলে তার পোস্টার লাগানো হচ্ছে, কারো পোস্টার দিনে আছে রাতে নাই, রাতে আছে সকালে নাই, এরকম নানা ধরনের সমস্যা তৈরি হয়। তবে উভয়ের পরামর্শ ছিল ডিজিটাল প্রচারণার মাধ্যমকে নিয়ম নীতির মধ্যে রাখার, যা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা। আমার মনে হয় নির্বাচন কমিশন তাদের মতামতটাকেও দেখবে, সেক্ষেত্রে তাদের মতামতের ভিত্তিতে যেটি সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি ব্যবস্থা নেবেন। মানুষের চিন্তাভাবনা এখন অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মানুষ মৌলিক সংস্কারগুলো চাচ্ছে। আবু সুতপু, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় বিবিসি। শনিবার সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন। I was participating in the 8th International Jamboree of the Boy Scouts in Canada.
সাংবাদিকের প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। Awami League is not banned. Activities of Awami League has which would include an election. And temporarily. Whether the election will be included or not, it depends on the election commission to decide. এ সময় সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার দল নির্বাচনে না এলে নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে? জবাবে ডক্টর ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। Inclusiveness means participation of all people. So as long as all people are participating, it's inclusive. সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনাকে ভারত থেকে কিভাবে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। জবাবে ডক্টর ইউনূস বলেন, বিচার শুরু হয়ে গেছে, এটি চলমান প্রক্রিয়া। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করা হবে। Trial has already begun. So the trial is active, it's going on. And it will go through the legal process, looking for her to come back to face the trial and so on, use the international system, how to get the accused person back to your country and so on. So these are again a legal procedure. সাক্ষাৎকারে রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয়টি বিশ্ব অনেকটাই ভুলে গেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তাদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান, কিন্তু তাদের নিজ দেশে কিভাবে ফেরত পাঠানো যাবে সে বিষয়ে কেউ আলাপ করছে না। Facilitate this for them to go back. Repatriation is the only solution to that. People are busy taking care of their food and daily thing, but not talking about how to get them back to their own home. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। People aware the reality of it. বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৫ আগস্ট যে বিপ্লবের অবস্থা তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল ভোটারবিহীন নির্বাচন। একটি সুষ্ঠু সঠিক নির্বাচনই ট্রেনচ্যুত বাংলাদেশকে আবার সঠিক রেল লাইনের উপরে উঠতে সাহায্য করতে পারে। বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের ২১ আসনের দায়িত্বশীল সমাবেশে তিনি সব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। এর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। আগামী নির্বাচন যদি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়, তাহলে ৫ আগস্টে শুধু আওয়ামী লীগের পতন হয়েছিল এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের নেতারা। আর একটি এরকম নির্বাচন বাংলাদেশকে আর টিকে থাকার পজিশনে রাখা সম্ভব নয়। বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। ২৬ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদ এবং ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এদিকে ভাটারা থানার সামনের রাস্তা অবরোধ করায় সারাদিন উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন বহু মানুষ। তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আফজাল হোসেনের রিপোর্ট। রাজধানীর নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে এবং ৫ দফা দাবিতে এ আন্দোলন বলে জানান বিক্ষোভকারীরা। বর্তমানে আমাদের ইউআইইউ এর যেসব শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা দীর্ঘ ৩ থেকে ৪ মাস যাবত অনেক ধরনের আন্দোলন সংগ্রাম করার পরেও তাদের যে যুক্তিযুক্ত দাবিগুলো সেগুলো মেনে নেওয়া হয়নি। একটা মেয়ে শিক্ষার্থী যার বাবা মারা যায়, সে আসে এখানে এসে আবেদন করে যে আমাকে যেন পরীক্ষা দিতে দেওয়া হয় উইথ হিজ ফাদার্স ডেথ সার্টিফিকেট। তো তখন হচ্ছে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়। তো স্বাভাবিকভাবে আমাদের মানবিক দিক থেকে আঘাত লাগে এবং আমরা তখন রিফর্মের জন্য আবার আন্দোলনটা শুরু করি। তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে সকালে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বসতে পারে নাই তারা, মানে তাদের কথা আছে, তার দাবি দেওয়া আছে, জিজ্ঞেস করে সমাধান হয়ে যেত কিছুক্ষণের মধ্যে, চাইলেই করা যেত। কিন্তু সেটা না করে পূর্ব পরিকল্পনার অনুযায়ী যেটা বোঝা গেছে সুস্পষ্ট, কারণ রাস্তাতে ছাত্ররা দাঁড়ানোর সাথে সাথে লাঠিচার্জ। যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে পুলিশ অতর্কিতভাবে তো হামলা করলই, তার উপরে ইচ্ছামতো মারছে। এদিকে সকাল থেকে রাস্তা অবরোধ করায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। অনেকে হেঁটে নিজ গন্তব্যে যান। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের রোববার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে পেশাগত ও এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। আজ অনুষ্ঠিত একাডেমি কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজের চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে কলেজের এমবিবিএস ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। বাংলাদেশ, চীন, পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং তিন দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠনের কথা বলছে বেইজিং। আর এ নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তিন পক্ষ সুপ্রতিবেশী সুলভতা, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, সাধারণ উন্নয়ন এবং উইন উইন সহযোগিতা নীতির উপর ভিত্তি করে ত্রিপক্ষীয় সহযোগিতায় এগিয়ে নিতে সম্মত হয়েছে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ তুলে দেওয়ার পক্ষেই মত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় বক্তৃতা করেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, এই সুযোগ খুব একটা কাজে আসে না। 5 কোটি টাকা দিয়ে কিনে কেউ যদি 1 কোটিও দেখাতে না পারে, তাহলে কালো টাকা সাদা করার সুযোগ থাকার তো কোনো দরকার নেই। এই 1 কোটিও যদি সে দেখাতে না পারে 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে, অসুবিধা কি? দেশে 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে 352 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি 167 জন আক্রান্ত বরিশাল বিভাগে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 167 জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 62, চট্টগ্রাম বিভাগে 76 জন, রাজশাহী বিভাগে 24 জন, ঢাকা বিভাগে 15 জন ও খুলনা বিভাগে 8 জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 31 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 7,429 জন।